experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আমি কার কি ক্ষতি করেছি? আমার বাবারও তো কোনো শত্রু নেই। তাহলে আমি ভাবতে ভাবতে পেছনে তাকালাম। রাতের নিয়ন আলোয় মনে হচ্ছে এক ঝাঁক কাক তার শিকার ধরতে এগিয়ে আসছে। আমি স্তম্ভিত হলাম। আমার মতো ছোট প্রাণীকে ধরতে এত লোক আসার মানেটাই বা কি? কি চায় এরা? আমি এসব ভাবতে ভাবতেই দৌড়াচ্ছিলাম। হঠাৎ কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে ধুম করে মুখ থুবড়ে পড়লাম। হাতে পায়ে ব্যথা পেয়েছি খুব। আমি নিজেকে সামলে উঠতেই সামনে এসে দাঁড়ালো দুটো পা জোড়া। আমি উপরে তাকাতে হতভম্ব হয়ে গেলাম। একটা ছায়া মানব, যে এক দানবের মতো পিছনের সম্পূর্ণ আলোটুকু তার পেছনে যেন ঢুকিয়ে ফেলেছে। আলো আধারের ফ্যাকাশে রঙের লোকটির লাল চোখ আর গালের কাটা ক্ষতের দাগ দেখেই আমার পুরো দেহে ভয়ে কেঁপে উঠল থরথর করে। আমার মাথা ঘুরতে লাগলো। পুরনো অতীত আরও একবার ধরা দিল চোখের সামনে। ধীরে ধীরে চোখ জোড়া খোলাটে হয়ে গেল আমার। কোনো রকমে বললাম, আশিক। শুধু কোনো রকম নামটি ঠোঁট পর্যন্ত পৌঁছালো আমার। এরপর আর কোনো কিছুই মনে নেই। নিস্তেজ হয়ে গেলাম আমি আর আমার চারপাশ। যখন জ্ঞান ফিরল, নিজের হাত পা বাঁধা অবস্থায় দেখে হকচকিয়ে উঠি। পরক্ষণে সব ঘটনা মনে পড়তেই আমার মাথায় আবারও সেই অতীত ঘুরতে লাগলো। মনে পড়ে গেল সেই বিষাক্ত ঘটনা। সেদিন ছিল আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান। ঢাকা শহরের নামি দামি কলেজে পড়তাম। সব নামি দামি রাজনৈতিক লোকেদের ছেলেমেয়েরা সেখানে পড়ত। আশিক তাদেরই দলের একজন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। সবাই তাকে জমের মতো ভয় পেত। নিরীহ মধ্যবিত্ত মেয়েরা উত্ত্যক্ত আর যৌন হয়রানির শিকার হয়েছে তাদের গ্যাংয়ের হাতে। বিদায় অনুষ্ঠানের দিন চলছিল বাইরে শোরগোল, অথচ সেই শোরগোলের ফায়দা উঠিয়ে আশিকের গ্যাং মেতেছিল আমার এক সহপাঠীতে। আমি আর আমার বান্ধবী নন্দিতা ওয়াশরুমে যাচ্ছিলাম। তখনই কারো চাপা গোঙানির শব্দ শুনতে পেলাম ওয়াশরুমের ঠিক পাশের স্টোর রুমটায়। সবসময় তালা দেওয়া স্টোর রুমটি আজ খোলা। দরজায় ঝুলন্ত ভাঙা তালাটি দেখে সন্দেহ হলো আমাদের। আমি উকি দিতে ভাঙা কাচের জানালা ভেদ করে আসা সূর্যের মিহি আলোতে একটা মেয়েকে ধর্ষণ করতে দেখে আমরা দুজনে ঘাবড়ে গেলাম। উপস্থিত কোনো বুদ্ধি আসছিল না মাথায়। মেয়েটি কাতরাচ্ছিল। চারপাশে চার হাত পা ধরে আছে দুজন মানুষ। মধ্যবিন্দু হয়ে বসে নিজের কার্য সম্পূর্ণ করছে বিশ্রী বেখাপ্পা গালি ছুড়ে দিচ্ছে আশিক। অন্যদিকে মেয়েটির নাজেহাল রক্তাক্ত অবস্থা। মেয়েটার মুখ বাঁধা, যার ফলে তার গগনবিদারী চিৎকার গোঙানির রূপ নিচ্ছে। নন্দিতা চকিতে নিজের ফোনটা তুলে ক্লিক করে ফেলল কতগুলো ছবি। ফোনের ফ্ল্যাশ অন থাকায় তাদের ধ্যান চলে আসে আমাদের দিকে। আশিকের নজর আমার উপর পড়তেই পাগলা কুকুরের মতো খেকিয়ে উঠল, বিশ্রী গালি বলল, মেয়েটাকে ধর্ষণ বলতেই তেড়ে আসলো তারা। তার আগেই নন্দিতাকে আমি পালিয়ে যেতে বলি। নন্দিতা জায়গা ত্যাগ করে ফেলল। তার পেছনে ছুটতে লাগলো সে দুজন। আমি সঙ্গে সঙ্গে বাধা দেই, জানালার কাচের অংশ নিয়ে। তাতে আবারও খেকিয়ে উঠে আশিক, শালি, তোর বুঝি মরার শখ হয়েছে? আর তোর জেলে যাবার। তাচ্ছিল্য হাসলো আশিক। মাটিতে অস্তব্যস্ত অর্ধনগ্ন মেয়েটিকে বেহুশ পড়ে থাকতে দেখে বুকটা কেঁপে উঠল আমার। মেয়েটি মধ্যবিত্ত ঘরের একমাত্র সন্তান। বাবা মায়ের অনেক স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে এত দামি কলেজে ভর্তি করায় তারা। স্বপ্ন ছিল মেয়েটি ডাক্তার হবে, কিন্তু আজকের এই অবস্থার পর মেয়েটির মনোবল একদম ভেঙে যাবে। আদৌ সেই স্বপ্ন সত্যি হবে তো? কিছু মানুষের স্বপ্ন এমনই দেহ খাদকের জন্য নষ্ট হয়ে যায়। কেউ কেউ হয়তো বেঁচে গেলেও ধর্ষিতার ট্যাগ লেগে যায়, আবার কেউ সইতে না পেরে আত্মহত্যা করে ফেলে। ভাবতেই বুকটা হু হু করে উঠল। কাজের টুকরো তাদের দিকে তাক করে বললাম, তোকে ম্যাডাম আগেও সাবধান করেছিল। ছি, তুই এত নিকৃষ্ট। আশিক কোমরে হাত রেখে হো হো করে হাসল। কৌচিক খুকি, তো চিন্তার বাহিরে আমি নিকৃষ্ট। আজ না হয় এই তোকেও এক ঝলক দেখাই। সৌরভ, ওয়াসির, এর হাত ধরে ফেলতো। আমি ঘাবড়ে আবারও কাচের টুকরো তাক করতেই ঠাটিয়ে চর বসালো আশিক। আমি ছিটকে পড়ে গেলাম। ছুটে গেল কাচের টুকরো কিছু দূরে। আমার ঠোঁটের কোণ বেয়ে রক্ত ঝরতে লাগলো। মাথাটাও ঝিমঝিম করছে। তখনই দুজন এসে এক ঝটকায় টেনে তুলল আমায়। আশিক আমার মুখ চেপে ধরল, হেসে বলল, প্রবল ইচ্ছে আমার তোর মতো ঝাঁসি রানীকে ঘরের ঘরনি করব, যাকে ভাঙতে আমার বহুত মজা লাগবে। আমি সঙ্গে সঙ্গে রক্তমাখা এক দলা থুতু ফেললাম ওর মুখে। কুকুর চাইলে শিয়াল হতে পারে না। তুই রাস্তার কুকুর, সে কুকুরই থাকবি। আশিক ভয়ঙ্কর রকমের রেগে গেল।
এবং আমার জামার গলায় হাত দিতেই সশব্দ করে খুলে গেল স্টোর রুমটির দরজা। বাইরে তখন স্বয়ং কলেজের প্রিন্সিপাল আর পুলিশ দাঁড়িয়ে আছে। আশিক ভয় পেয়ে গেছে। ওর বন্ধুরা পালিয়ে যেতে নিলে ওদের ধরে ফেলে পুলিশ, এবং তার কাছে তেড়ে আসতেই আমার মাথায় বন্দুক ধরল। উপস্থিত সকলেই হকচকিয়ে গেল। কলেজ পড়ুয়া ছেলের কাছে বন্দুক দেখে প্রিন্সিপাল নিজেও শকড। আমি তাৎক্ষণিক নিজের সামনে পড়ে থাকা কাচের টুকরো ঢুকিয়ে দিয়েছি আশিকের গালে। গলাকাটা মুরগির থাপড়ানো শুরু করতে পুলিশ তাকেও ধরে ফেলল। এমন ঘটনার পর আশিকের সব কাণ্ড উঠে আসে পেপারে, মিডিয়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ছেলের কর্মে লজ্জিত হলেন এবং উপর থেকে চাপ আসতে ত্যাগ করেন পদ। আশিকের গ্যাংকে জেলে পাঠানো হয়। 18 বছর না হতে তারা ফাঁসির সাজা থেকে বেঁচে যায়। এসব কিছুর মাঝে ধর্ষিতা মেয়েটি মারা যায়। পাগল পাগল হয়ে বাপমা অভিশাপ করে। থাম করে কিছু একটা পড়ার আওয়াজ হতেই ধ্যান ভাঙে আমার। আমি সামনে তাকাতে চক্ষু আমার চরক গাছ। রসু বসে আছে, ঠিক আমার মতোই। ওর হাল একই, বেচারা নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। আমি কিছু বলবো তার আগে চেঁচালো, তুমি? সব তোমার দোষ মেয়ে। জানতাম তোমার বিয়ে ভাঙার বাতিক আছে, এইটা জানা ছিল না যে তুমি তোমার বর তুলে এনে পেটানো খাওয়াও। একবার পালাতে দাও মেয়ে, একবার শুধু। তোমার 14 গোষ্ঠী তুষ্ট করব, জেলের ভাত খাওয়াবো। বলেই হাঁপালো। আমি অতিষ্ঠ হয়ে বললাম, আর ইউ ম্যাড? আপনার কি মনে হয় হ্যাঁ আপনাকে পেটাতে আমি নিজেও হাত পা বেঁধে বসে আছি? আজব পাবলিক। রসু ক্যাবলা হাসি দিল, বলল, ওহো তাই তো, সরি। তাহলে কি এটা কোনো প্রেম ঘটিত রোগ? আমি বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি একটু চুপ থাকবেন, নয়তো না এবার আমি আপনার মুখই ভেঙে ফেলবো। রসু চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি আপনি এখানে কিভাবে এলেন? রসু কান্না করার মতো করে বলল, আমি আলাদা গাড়ি করে আসছিলাম, দেখলাম ড্রাইভার অন্যদিকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমি কিছু বলতেই আমার দিকে বন্দুক তাক করে নিয়ে এলো, আর তারপর কি পেদানোটাই না দিল। আমি হাহ করে শ্বাস ছাড়লাম। এই ভীতু লোকটা আর একটু হলেই আমার বর হয়ে যেত। আল্লাহ বাঁচিয়েছে। তখনই বাহির থেকে ধুমধাম শব্দ হতে শুরু করলো, যেন কতগুলো পা একসাথে ধাপাধাপি করছে। আমি অধীর আগ্রহের দরজার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কোনো সুপারহিরো এসে আমাকে বাঁচাবে। আমার চোখ জোড়া চকচক করে উঠল। কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকলেন ইউসুফ ভাই। তাকে মাত্রাধিক সুন্দর লাগছে, ঠিক যেন ভয়ঙ্কর রকমের তামিল ভিলেনদের মতো। হাতে তার ছোট বন্দুকটা তার পার্সোনালিটি আরো ফুটিয়ে তুলছে। আমার খণ্ড খণ্ড মনে একবার মন চাইল। আমি ফিল্মি কাহিনীর মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলি, ইউসুফ ভাই আপনি এসেছেন, কতটা অপেক্ষা করেছি জানেন? মরি মরি করছিল আমার অন্তর। কিন্তু আমার ভাবনায় জল ঢেলে দিয়ে ঠাটিয়ে চর বসালেন। গম্ভীর শীতল কণ্ঠে বললেন, পালাবার শখ মিটেছে? আমি মাথা নত করে ফুপিয়ে উঠলাম। যতবার লোকটির কাছে যেতে চাই তাতে হারাতে চাই, সে আমার সব ভ্রম মিটিয়ে দেয়। ইউসুফ ভাই আমার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। হিসিয়ে বললেন, এবার তোর পার্মানেন্ট ব্যবস্থা করছি। আমি মুখ ফিরিয়ে নিলাম, তাতে উনি পাত্তা দিলেন না। উল্টো ঘুরে রসুর দিকে তাচ্ছিল্য সুরে বললেন, কি জামাই সাহেব, নিজের রক্ষাই করতে পারেন না, আবার বিয়ে করতে যাচ্ছেন? মাথায় এই চুল থাকবে তো? লজ্জায় রসু মাথা নত করে ফেলল। আমরা চলে এলাম বাসায় পিছনের রাস্তা দিয়েই। মেহমান তখন ভোজনে মেতে। এদিকে রসু বাসায় ফিরেই নিজের মায়ের পা ধরে বসে পড়ল। আম্মা, আমি এই বিয়ে করব না, মরে গেলেও না, আমাকে কেটে লাশ বানিয়ে ফেললেও না। রসুর মা বিব্রত হয়ে গেল। আমি মুখ গোমরা করে বসে থেকেও ভিতরে ভিতরে অনেক খুশি, কিন্তু রসুর মা রাজি হচ্ছিল না। এক পর্যায়ে নিজেকে মেরে ফেলবে শুনে মহিলা হেলে দুলে উঠলেন। হাত জোর করে মাফ চেয়ে বরযাত্রী নিয়ে বিদায় হলেন। আমি মহা খুশি, মুখ টিপে হাসছি। এতদিনে এই একটা ভালো কাজ করলো। কিন্তু আমার মা তেড়ে এলেন। এবার খুশি? নিজের নানা ভাইয়ের নাক কাটালি তুই? আমি মাথা নত করে ফেললাম। আমি তো চাইনি, তা করতে তারাই তো আমায় বাধ্য করলো। বাবা হাত জোর করে নানাজানের সামনে বসে পড়লেন। নানাজানের মুখ থমথমে। বাবা আমাকে ক্ষমা করবে, আমার মতো আমার মেয়েও আপনার সম্মানের তাক লাগিয়ে দিল। তিনি এই প্রথম বাবার হাতে হাত রেখে নরম সুরে বললেন, আমার সম্মান এত ঠুনকো নয়, তোমার মেয়েকে বিয়ে হবে, এই আসরেই হবে, এবং কি ইউসুফের সাথেই হবে। সবার মাঝে এবার গুটুর গুটুর শুরু হলো। ইউসুফ ভাই অবাক হয়ে বললেন, দাদাজান, এটা কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি, বসে পড়ো বিয়ের পিড়িতে, এটাই আমার শেষ কথা। ইউসুফ ভাইয়ের ফর্সা মুখে মৃদুর ছায়া।
আমি নিজেও বিস্মিত, এই লোকের বউ মানে লাইফ তেনা তেনা। আমি মায়ের দিকে অসহায় মুখ করে চাইলাম। মা মুখ ফিরিয়ে নিলেন। কাজী ডাকা হলো, কালেমা পড়া হলো। কাজী কবুল বলতে বললে যেন ইউসুফ ভাই মুখে কুলুপ লাগিয়ে নিল। কাজী আবারও বললেন, কবুল। 3 অক্ষরে বাক্যটিতে নির্ভর করে একজন নরনারীর একসঙ্গে জীবন পাড়ি দেবার সফর, একসাথে আবদ্ধ হবার সফর, সুখী দুঃখের সাথী। অথচ আজ এই সম্পর্কটা আমার জীবনে এক অপ্রত্যাশিত মানুষের সাথে হবে তা আমার কল্পনার বাহিরে ছিল। আমি এখনো বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বক্ষস্থল দুরদুরু করছে। ইউসুফ ভাই কি আদৌ কবুল বলবে? মৌলভী সাহেব আবারও জিজ্ঞেস করলেন। ইউসুফ ভাই মাথা নত করে আছেন। তার ভাবাবেগ এই মুহূর্তে ধরতে পারছি না। সায়রা মামি বলেছিলেন ইউসুফ ভাইয়ের পছন্দের মানুষ আছে, ঠিক করে রেখেছেন তার জীবন সঙ্গী। তাহলে কেন করবেন সে আমাকে বিয়ে? ভাবতেই দীর্ঘশ্বাস লুকিয়ে ফেললাম সন্তর্পণে। বুকের গহীনে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? ভাই। সায়রা মামি ইউসুফ ভাইয়ের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। এবার মুখ তুলে তাকালেন ইউসুফ ভাই নিজের মায়ের অক্ষিপটে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার গভীর বিলায় চোখের কাতর গভীর আকুতি। সায়রা মামি চোখের ইশারায় কিছু বুঝালেন যেন তাকে। ইউসুফ ভাই চোখ বুজে ফেললেন, যেন বড্ড কষ্ট হচ্ছে তার। পরক্ষণে মুখের ভাবাবেগ শক্ত কঠোর করে তাকালেন এক পলক আমার দিকে, যেন পৃথিবীর সকল ঘৃণা ছিল তার ওই তীক্ষ্ণ নজরে। আমি কুটিয়ে গেলাম সাথে সাথে। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি খিচে বন্ধ করে নিলাম নিজ চোখদ্বয়। শীতল ঝংকার তোলা কণ্ঠের মধুর সেই 3 শব্দ ভেসে এলো, কবুল। ইউসুফ ভাইয়ের কণ্ঠে কবুল শব্দটি বারবার গুঞ্জন করছে কানে। কেমন যেন শান্তি শান্তি লাগছে আমার। আমার অজান্তে চোখের কোণ ভিজে উঠল। কেন কেন এই চোখের কান্না? কেনই বা সে ফেলছে অঝোর বৃষ্টি? আমি চোখ মেলে তাকালাম। এক পলক দেখার লোভ জাগছে মনে, আমার অর্ধাঙ্গ হয়ে যাওয়া ব্যক্তিটিকে দেখতে। আল্লাহ তাআলা মেয়েদের ছেলেদের বাঁকা হাড় তারা তৈরি করেন। তাহলে কি সত্যি আমি মাত্রাতিরিক্ত সুন্দর লোকটির অর্ধাংশ? ভাবতেই বুকের মণিকোঠায় কেউ যেন দামামা বাজাতে শুরু করলো। কিন্তু ইউসুফ ভাইকে বিয়েতে খুব একটা খুশি বলে মনে হলো না। তিনি উঠে গট গট করে চলে গেলেন। মৌলভী সাহেব এবার আমাকে কবুল বলতে বললে আমি লজ্জা শরমের মাথা খেয়ে গড় গড় করে বলে দিই, কবুল কবুল কবুল। সকলেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। হয়তো ভাবছি বিয়ে না করতে চাওয়া মেয়েটি হুট করেই বিয়ে পাগল হয়ে গেল, কিভাবে হলো? অনেকে তো বলেই বসেছে নির্ঘাত মেয়েটি ইউসুফকেই চাইতো, দেখলি না কিভাবে বলে ফেললো, নির্লজ্জ বেহায়া মেয়ে। আমি ঠোঁট কামড়ালাম। সত্যি বড্ড বেশরমের মতো একটা কাজ করে বসেছি। তবে পরিবারের সবাই খুশি, মিষ্টি মুখ চলছে। আমার বাবা মায়ের মুখের উজ্জ্বল হাসি বলে দিচ্ছে তাদের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয়ে গেছে। বিয়ের পাট চুকিয়ে এবার আমাকে আমার ঘর থেকে পাঠানো হলো ইউসুফ ভাইয়ের ঘরে। বরাবরের মতো প্রাণোচ্ছল কক্ষটি আধারের ফ্যাকাশে রঙে ছোঁয়া লেগেছে। বাহিরে শীতল হাওয়া হুড় হুড় করে ঢুকছে। সাদা রঙের পর্দাগুলো বাতাসের তোড় সহ্য করতে না পেরে ফরফর করে উড়ছে। আয়দা আমাকে নিয়ে এসে বসালো ইউসুফ ভাইয়ের বিশাল আকারের রুমের মাস্টার বেডে। এর পাশের টেবিল ল্যাম্প চালিয়ে দিল। হালকা নিয়ন আলোয় ইউসুফ ভাইয়ের কক্ষটি আরও ফুটিয়ে তুলছে। গভীর আকাশের এক চিলতে চাঁদ নরম তুলতুলে ইউসুফ ভাইয়ের বিছানাতে বসতেই দোলা দিয়ে গেল কিছু একটা মনে। ইচ্ছে করছে ঝাপটা ধরে বিছানায় গড়াগড়ি খাই। আজ থেকে ইউসুফ ভাই নামক বিলাই চোখওয়ালা আমার অর্ধাঙ্গ। ভাবতেই দেহে শিরশির করে উঠল। কোনো রকম নিজেকে ধরে রাখলাম আয়দার সামনে। আয়দার মুখটা কালো হয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, তোমার মন খারাপ আয়দা? আয়দা মাথা নাড়ল। কোনো ভনিতা ছাড়াই বলে ফেলল, বৌমনি, আমার ভাইয়ার খেয়াল রেখো। ভাই মুখে কিছু বলে না, আমি জানি তার বুকে অনেক কষ্ট। আমি অবাক হয়ে বললাম, এত বড় নেতা সাহেবের আবার কিসের কষ্ট আয়দা? সে তো কষ্ট পেতেই পারে না, সে শুধুই কষ্ট দিতে জানে, হুকুম করতে জানে। হি ইজ আ ডেঞ্জারাস চৌধুরী। আয়দা ফিক করে হেসে দিল। আমার গালে হাত রেখে বলল, আমি জানি তুমি পারবে বৌমনি। বলে চলে গেল ধুমধারাক্কা। আমি হতবাক, চেয়ে রইলাম কিছুক্ষণ আয়দার যাওয়ার পথে। কিন্তু মস্তিষ্কে ঘুরঘুর করছে, ইউসুফ ভাইয়ের কিসের কষ্ট? কোনো উত্তর নেই আমার কাছে।
তবে হুট করে লুকিয়ে ফেলা ডায়েরির কথা মনে পড়ল। এখন তো এই ঘরের অর্ধাঙ্গ আমার, ও এবং এই কক্ষের সব জিনিসও আমার। ভেবেই শয়তানি মনের দুষ্টুমি নাড়া দিল। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম তার স্টাডির কাছে। তছনছ করে খুঁজে পেয়েও গেলাম সেই অতি কাঙ্ক্ষিত বস্তুটি। ডায়েরির প্রথম পেজটি খুলতে কেউ ছো মেরে হাত থেকে নিয়ে গেল। শানিত কণ্ঠে শুধালো, হাউ ডেয়ার ইউ। ইউসুফ ভাইয়ের কণ্ঠে কিছুটা কেঁপে উঠলাম আমি। এভাবে ধরা পড়ে গিয়ে আমতা আমতা করে বললাম, আমি আমি একটু দেখছিলাম, এই আর কি। ইউসুফ রক্তিম নয়ন নিক্ষেপ করলেন, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। ওনার বলিষ্ঠ হাতের ধাক্কায় আমি ধাম করে নিচে পড়ে যাই। অথচ এই ব্যক্তিটি উদাসীন। নিজের ডায়েরি বুকে জড়িয়ে কিছু বিড়বিড় করতে করতে কক্ষের অন্য পাশে চলে গেল। ইউসুফ ভাইয়ের উদাসীনতা আমার প্রতি কষ্ট লাগছে, এত কষ্ট যে দুনিয়ার সব কিছুতে আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। পা ছড়িয়ে কেঁদে উঠলাম আমি, ভয়ঙ্কর রকমের কান্না। আমার বর ইউসুফ বর, যার সাথে কিছুক্ষণ আগে বিয়ে হলো আমার, সে আমাকে ছেড়ে ডায়েরিতে আবদ্ধ থাকা তার বাবুই পাখিকে সঙ্গে করে নিয়ে গেল। কেন? ভাই, সে কি ভুলে গেছে আমি তার কিছুক্ষণ আগে বিধিমালা মেনে তার ঘরের রানী হয়ে গেছি? হি ইজ মাই ক্রুম নাও। যদি তার মনের মানুষকে সে এতই ভালোবাসে, তাহলে তো তাকে ভুলতে হবে। সে ছিল তার অতীত, আর আমি তার বর্তমান। আমি চোখের পানি মুছে ফেললাম। বিয়ে যেহেতু পছন্দের মানুষটার সাথেই হয়েছে, এবার না হয় শুরু হোক তাকে নিজের করে হাসিল করার খেলা, শুরু হোক কুহু ইউসুফের সংকটময় প্রেম। ভেবে চোখজোড়া মুছে উঠে পড়লাম। না যাওয়ার সম্পর্কে যখন আবদ্ধ হয়েছি, তাহলে তাকে যে আমার পুরোটাই চাই, না হয় সবটা উজাড় করে দিব। আমি নিঃশব্দে খাপটি মেরে বসে রইলাম ইউসুফ ভাইয়ের নরম তুলতুলে বিছানায়। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম বুঝতে পারলাম না। গভীর ঘুমে যখন আচ্ছন্ন আমি, ঠিক তখনই কারো উষ্ণ স্পর্শ আমার দেহে পড়তেই বিড়াল ছাড়ার মতো আঁকড়ে ধরলাম তাকে। তার উষ্ণ নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। ঢিপ ঢিপ হৃৎপিণ্ডের ছন্দ আমায় যেন মধুর সুর শোনাচ্ছে। ঘুমের মাঝে মনে হচ্ছে কারো গভীর চাহনি। আমার চোখ মেলতে ইচ্ছে হলো না আমার অচেতন মনের স্বপ্ন ভেঙে দিতে। মন চাইছে ছায়া মানবের অধীনস্থ হতে। ঠিক তখনই আমার কানে ভেসে আসে একটি অনাকাঙ্ক্ষিত ডাক, বাবুই পাখি, আমার বাবুই পাখি। আমার মস্তিষ্ক সাথে সাথে সজাগ হয়ে গেল। চকিতেই চক্ষু মেলে তাকাতেই ইউসুফ ভাইয়ের কাতর মুখখানা দেখতে পাই, যার বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি আমি। ইউসুফ ভাইয়ের চোখজোড়া বন্ধ, কাঁপছে চিকন ঠোঁট জোড়া। নিজ পরে বুকে আবদ্ধ থেকে অন্য নারীর জন্য কাকুতি মিনতি দেখে রাগে গা রিরি করে উঠল। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা মারলাম। ঘুমন্ত ইউসুফ ভাই হকচকিয়ে উঠলেন, ধমকে বললেন, কি সমস্যা তোর, ধাক্কাচ্ছিস কেন? আমি রাগের দমকা কমাতে শুকনো ঢোক গিললাম। শক্ত কণ্ঠে বললাম, বউকে বুকে নিয়ে পরনারীর নাম নিতে লজ্জা করে না? নেতাদের বুঝি সত্যি ক্যারেক্টারের দোষ থাকে? ইউসুফ হতভম্ব হয়ে গেলেন যেন, গোল গোল চোখে চেয়ে রইলেন শুধু। তার ভাবখানা এমন যেন আমি আষাঢ় মাসে গল্প করছি। উনি কিছুই বললেন না। কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে উল্টো পাশে মুখ করে শুয়ে পড়লেন। তার এহেন কাণ্ড রাগ বাড়ল বই কি কমল না। রাগে গজরাতে গজরাতে আমি শুয়ে পড়লাম এবং ইউসুফ ভাই এবং তার বাবুই পাখির গোষ্ঠীর তুষ্টি করতে লাগলাম। মনে মনে পণ করে ফেললাম, এই বাবুই পাখিটা কে, তাকে ধরতেই হবে। পূর্ব আকাশে সূর্য উদয় হয়। গুনগুন গান করে পাখিরা ভোরের নিস্তব্ধতা দূর করছে। সোনালি এক ফালি আলো বড় জানালার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। অন্ধকার ঘরময় ঝলমল করছে আলোর চাকচিক্যময় সামগ্রীতে ঠাসা রাস্তায়। আমি দুঃখ মনে হাঁটছি। দূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেল। মন চাইছে এক ছুটে চলে যায় স্টেশন, হারিয়ে যায় গন্তব্যহীন কোনো পথে। কেন আমার ছোট মন প্রাণ চঞ্চল হয়ে উঠছে চড়ুই পাখির মতো? ফুরুত করে উড়ে চলে যেতে ইচ্ছে করছে, হরতাল করতে ইচ্ছে করছে মনের বিরুদ্ধে। আমি সত্যিই হাঁটা ধরলাম। বৃষ্টিবিলাস বাড়ির বাগান পেরিয়ে মূল ফটকে চলে এলাম, কিন্তু দরজা বন্ধ। দারোয়ান চাচা নেই, হয়তো ঘুমোচ্ছেন। আচ্ছা, এই মুহূর্তে কারো ঘুম নষ্ট করা কি ঠিক হবে? না হয় একটু হলো। পর মুহূর্তেই মন পাল্টে গিয়ে বসে পড়লাম বাগানের মাঝখানের দোলনাটায় এবং দীর্ঘশ্বাস ছেড়ে মনের উথাল পাথাল প্রশ্নের সব উত্তর খুঁজতে শুরু করে দিলাম। আমার মনের প্রথম প্রশ্ন, কে সে ওই বাবুই পাখি? কে সে? মনটা আবারও বিতৃষ্ণায় ভরে গেল। হতাশ চোখে আকাশের পানে চাইলাম। আকাশ পরিষ্কার হলেও ক্ষণিকের মন খারাপের মেঘ
রূপে উড়াউড়ি করছে। কি সাবলীল তাদের ভঙ্গি। ইউসুফ ভাই ঘুমোচ্ছে। তার ঘুমন্ত চেহারা দেখে আমার বুক ধুকধুক করে উঠছিল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই সুদর্শন বিলাই চোখওয়ালা আমার অর্ধাঙ্গ।